হ্যালো স্টুডেন্টস, তোরা নিশ্চয়ই মাধ্যমিক 2026-এর ফিজিক্যাল সায়েন্স পেপারের কেমিস্ট্রি পার্টের যে সলিউশনগুলো আগের ভিডিওতে দিয়েছি সেগুলো দেখেছিস। এই ভিডিওতে কিন্তু আরো যে কোয়েশ্চেনগুলো বাকি রয়েছে তার কিছুটা অংশ সলভ করব, আর বাকিটা অর্থাৎ শেষের যে কোয়েশ্চেনগুলো থাকবে ওগুলো পরের পার্টের ভিডিওতে আমি দেব। তো এই পার্টটা তাহলে স্টার্ট করি। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। নেম দ্য ইলেকট্রোলাইট ইউজড ইন গোল্ড প্লেটিং। তো গোল্ড প্লেটিং এর জন্য যে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম 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 জাস্ট এ মিনিট। পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। এটাকে অনেক সময় পটাশিয়াম গোল্ড সায়ানাইডও বলে। তো এই জিনিসটা ঠিক আছে, আমি এটা লিখে দিই পটাশিয়াম অরো সায়ানাইড। আর এর ফর্মুলা হচ্ছে এরকম KAU ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এটা আগের কোয়েশ্চেনের অল্টারনেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ বিকল্প প্রশ্ন। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িতের পরিবহন ঘটে? What are the carriers of electricity in the solution during the electrolysis of aqueous solution of an electrolyte? তো কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন যে তড়িৎ পরিবহন ঘটে তার বাহক কারা? তার বাহক হচ্ছে মুক্ত আয়ন মুক্ত আয়ন সমূহ। মুক্ত আয়ন সমূহ মানে এটা দু রকমের আয়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে, আবার অ্যানায়ন অ্যানায়নও হতে পারে। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু উত্তরটা লিখবো, মুক্ত আয়ন সমূহ অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন। ঠিক আছে, দুটোই আমরা লিখে দেবো, ক্যাটায়ন ও অ্যানায়ন। তো এখানে যে ক্যারিয়ার্স অফ ইলেকট্রিসিটি সেগুলো হচ্ছে ফ্রি অ্যান্ড মোবাইল আয়নস। ঠিক আছে, আর এই আয়নস তোরা খুব ভালো করে জানিস দু রকমের হতে পারে, এক হচ্ছে ক্যাটায়নস আর হচ্ছে অ্যানায়নস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? Why can't alternating current be used for electrolysis? কোয়েশ্চেনটা এক নম্বরে কোয়েশ্চেনে দিয়েছে ঠিকই, কিন্তু এটা দু নম্বরে কোয়েশ্চেনও দিতে পারে। আবার এরকমও ভাবেও বলতে পারে যে কেন ব্যবহার করা হয় না তার দুটো কারণ লেখো, দুটো রিজন লিখতে দিল। তো এই কারণে এই কোয়েশ্চেনটা উত্তরটা কেমন হবে একটু দেখে নাও। তো এখানে বলছে অল্টারনেটিং কারেন্ট কেন ইউজ করা যাবে না। তো এর প্রথম যে কারণটা, প্রথম কারণ হচ্ছে ইলেকট্রোডের বা আমরা বলতে পারি তড়িৎদ্বারের পোলারিটি পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ একটা তড়িৎদ্বার এই ধর ক্যাথোড হিসেবে আচরণ করলো, পরক্ষণেই ওটা অ্যানোডের মতো আচরণ করতে শুরু করলো।
অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ। তো এই পরিবর্তনটা খুব ঘন ঘন হতে থাকে। তো এটা একটা কারণ। আর ২ নম্বর যে কারণটা আমরা এখানে বলতে পারি, ২ নম্বর কারণ হচ্ছে যেহেতু তড়িৎদ্বারের পোলারিটি চেঞ্জ হচ্ছে, এর জন্য আয়নগুলোর কিন্তু যে চলাচল সেটাও কিন্তু বারবার করে পরিবর্তন হচ্ছে। আয়নগুলো এখন যেখানে যাচ্ছে ক্যাথোড হিসেবে, মানে যাকে ক্যাথোড ভেবে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়নগুলো তো ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো অ্যানোডে যায়। পরক্ষণে কি হচ্ছে, যেহেতু ক্যাথোড অ্যানোডটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য আয়নগুলো কিন্তু তখন উল্টো তড়িৎদ্বারের দিকে যেতে শুরু করবে। তো এটা একটা কারণ। আর এই কারণে কি হয়, এখন একটা ইলেকট্রোডে যে বিক্রিয়া ঘটছে, পরক্ষণেই সেই ইলেকট্রোডে বিপরীত বিক্রিয়া হতে শুরু করে। অর্থাৎ আহ, মানে মোটের ওপর কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু দেখা যায় না। তো এখানে ২ নম্বর আমরা বলতে পারি আয়নগুলির গতিপথের পরিবর্তন। আর ৩ নম্বর কারণ হচ্ছে কোনো রাসায়নিক পরিবর্তন না হওয়া। তো এইগুলোকে আমরা মূল কারণ হিসেবে বলতে পারি। ঠিক আছে? তো এখানে কেন অল্টারনেটিং কারেন্ট ইউজ করা হয় না? প্রথম যে রিজনটা, সেটা হচ্ছে চেঞ্জিং পোলারিটি অফ ইলেকট্রোড। ঠিক আছে? ইলেকট্রোড গুলো বারবার পোলারিটি চেঞ্জ করছে। অর্থাৎ এখন যে ইলেকট্রোডটা পজিটিভ হিসেবে কাজ করছে, একটু পরেই ওটা নেগেটিভ হিসেবে কাজ করছে। তো এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কনস্ট্যান্ট চেঞ্জ ইন দ্য মুভমেন্ট অফ আয়নস। ঠিক আছে? অর্থাৎ এখন আয়নগুলো যে ইলেকট্রোডের দিকে যাচ্ছে, একটু পরেই আয়নগুলো কিন্তু উল্টো ইলেকট্রোডের দিকে যাচ্ছে। তো এই একটা ঘটনা ঘটছে। আর নাম্বার 3 হচ্ছে নো কেমিক্যাল চেঞ্জ। কারণ একটা ইলেকট্রোডের ভাবনা, এখন যে রিয়াকশনটা হচ্ছে একটু পরে যদি উল্টো রিয়াকশন হয়, তার মানে তো আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তো এই কারণগুলোর জন্য কিন্তু অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রোলাইসিসে ইউজ করা হয় না। ক্লিয়ার? তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো। অর্থাৎ write down the formula of the black precipitate formed when H2S gas is passed through an aqueous solution of lead nitrate. তো এখানে শুধু আনসারটা লিখে দিলেই হবে। আনসারটা হচ্ছে পিবিএস, অর্থাৎ lead সালফাইড। lead সালফাইড। ঠিক আছে? এখানে রিয়াকশনটা একবার লিখে দিচ্ছি, সেটাও দেখে নে। PbNO3 হোল 2 প্লাস H2S থেকে PbS প্লাস 2HNO3। আর এই যে পিবিএস, যেটা এই পিবিএস এ দেখছিস তো প্রেসিপিটেট পড়েছে, এই প্রেসিপিটেটটাই কিন্তু ব্ল্যাক কালারের প্রেসিপিটেট হয়, যেটা নিয়ে এই কোয়েশ্চেনটা দিয়েছে। ক্লিয়ার এই কোয়েশ্চেনটা? তাহলে এবার যাচ্ছি পরের কোয়েশ্চেনে। ওকে, এই কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, এখানে বলছে শূন্যস্থান পূরণ করো 2NH3 প্লাস CO2। শূন্যস্থান পূরণ করতে বলেছে 2NH3 প্লাস CO2। H2O তৈরি হচ্ছে, তার সাথে কি তৈরি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? তো রিয়াকশন তো দেওয়াই আছে।
তো এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে NH2CO NH2, ঠিক আছে। অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি NH2 হোল টু CO। আচ্ছা, এটা নাম হচ্ছে ইউরিয়া। তো এই রিয়াকশনে যেটা তৈরি হচ্ছে সেটা ইউরিয়া তৈরি হচ্ছে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে? ইউরিয়া, অর্থাৎ NH2CO NH2। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। Give the relevant equation when two gases combine to form a solid material. তো এরকম যে রিয়াকশন হয় সেটা হচ্ছে NH3 একটা গ্যাস, তার সাথে HCl এটাও একটা গ্যাস, আর এই দুটো গ্যাসের রিয়াকশনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে NH4Cl, যেটা কিনা একটা সলিড। ক্লিয়ার? তো এই রিয়াকশন হচ্ছে এরকম একটা রিয়াকশন যেখানে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা সলিড তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা দুটো গ্যাস রিয়াকশন করলে একটা সলিড তৈরি হয়। নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। রাইট ডাউন দ্য IUPAC নেম অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ড। তো কম্পাউন্ডটা দেওয়াই আছে। তো এই কম্পাউন্ডটার আমরা যদি কার্বনগুলোর নাম্বারিং করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর 2 নম্বর কার্বনের সাথে এখানে তোরা দেখতেই পাচ্ছিস একটা OH কানেক্টেড। তো এটার IUPAC নাম যেটা হবে, 3টে কার্বন থাকলে যেটা হয় প্রোপান, আর 2 নম্বর পজিশনে OH আছে, OH থাকলে যেটা আমরা বলি অল, প্রোপান টু অল, ঠিক আছে। প্রোপান টু অল, এই হচ্ছে এটার IUPAC নাম। নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো। রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড যেটা সেটা হচ্ছে CH3COOH। আর আমরা যদি পুরো ভেঙে লিখি জিনিসটা, তাহলে CH3 কে আমরা এইভাবে লিখবো HCHHC ডাবল বন্ড OH। তো এই হচ্ছে এটার ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত, অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মুলা। ক্লিয়ার? তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা কি বলছে, পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। রাইট ওয়ান ইউজ অফ পিভিসি, দ্যাট ইজ পলিভিনাইল ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইড যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও মানে আরো অনেক ব্যবহার আছে, যেমন হচ্ছে তারের আস্তরণ তৈরিতে ব্যবহৃত হয়, মেঝে তৈরিতে আহ, ব্যবহৃত হয়। তো এই কাজগুলোতে লাগে, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে পিভিসির ব্যবহারের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখলেই হবে। রাইট ওয়ান ইউজ অফ পিভিসি, মেকিং ওয়াটার পাইপস, ইনসুলেটরস, ফর ইলেকট্রিক ওয়্যারস, তারপর হচ্ছে ইন মেকিং ফ্লোরস, ঠিক আছে। তো এগুলো তৈরিতে কিন্তু পিভিসি ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন যেটা, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? ঠিক আছে, এটা গ্রুপ সির কোয়েশ্চেন, আর এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের 2 মার্কস। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট? তো আমরা যদি দেখি
স্থিতিশীল উন্নয়নের ধারণা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট জিনিসটা কি? তো এখানে যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রাকৃতিক সম্পদকে মানবজাতির উন্নয়নে সুনিয়ন্ত্রিতভাবে বা সুনিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করাকে স্থিতিশীল উন্নয়ন বলে। ঠিক আছে? আর এর তিনটি মূল ভিত্তি রয়েছে। কি কি? তিনটি মূল ভিত্তি অর্থাৎ যার উপর স্থিতিশীল উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে পরিবেশ সংরক্ষণ, দুই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সামাজিক সাম্য। ঠিক আছে? তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, সেটার প্রথমে ডেফিনিশনটা যদি লিখি আমরা, ডেভেলপমেন্ট দ্যাট meets present day needs in a controlled way without compromising the ability of future generations, the ability of future generations to meet their needs। ঠিক আছে? তো এই হচ্ছে এর ডেফিনিশন। আর যে তিনটে পিলারের উপর দাঁড়িয়ে আছে, the three pillars are the three pillars are number one, environment protection, number two, economic growth, number three, social equity। ঠিক আছে? তো এই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট। আর এই আনসার কিন্তু 2 নম্বরের জন্য যথেষ্ট। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি যাই,
0°C তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো। যখন ওই গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়, তখন ওই গ্যাসের তাপমাত্রা কত? তো এই হচ্ছে কোয়েশ্চেন। A certain gas kept at 0°C is heated. What is the temperature of the gas when both its volume and the pressure become doubled compared to their respective initial values? ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, এটা কিন্তু গ্যাসের প্রেসার, ভলিউম, টেম্পারেচারের কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, প্রাথমিক চাপ অর্থাৎ ইনিশিয়াল প্রেসার P1, প্রাথমিক আয়তন ইনিশিয়াল ভলিউম V1, প্রাথমিক উষ্ণতা অর্থাৎ ইনিশিয়াল টেম্পারেচার T1, এটা হচ্ছে 0°C মানে 273 কেলভিন। আর আমরা যদি দেখি অন্তিম চাপ অর্থাৎ ফাইনাল প্রেসার অর্থাৎ P2, সেটা কিন্তু ডাবল হয়ে গেছে, ইনিশিয়াল ভ্যালুর ডাবল মানে 2P1। অন্তিম আয়তন অর্থাৎ ফাইনাল ভলিউম মানে V2, এটাও হয়ে গেছে ইনিশিয়াল ভলিউমের ডাবল। আর অন্তিম উষ্ণতা অর্থাৎ ফাইনাল টেম্পারেচার T2, এইটা কত হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার? তো আমরা জানি যে ইকুয়েশনটা P1 V1 by T1 equals to P2 V2 by T2। ঠিক আছে? তো এখানে P1 V1 by T1 এর জায়গায় 273, আর ওদিকে P2 এর জায়গায় 2P1, 2V সরি V2 এর জায়গায় 2V1, আর T2 এর জায়গায় T2। T2 এর ভ্যালুটা কিন্তু বের করতে হবে। তো এখানে তোরা দেখতেই পাচ্ছিস P1 V1 P1 V1 কেটে যাচ্ছে, তাহলে T2 যেটা, T2 হয়ে যাচ্ছে 273 into 4 মানে 1092 কেলভিন। ঠিক আছে? 1092 কেলভিন এটাও রাখতে পারিস, কিংবা ডিগ্রি সেলসিয়াসে যেহেতু এখানে ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে, তো এটাকে যদি আমরা 1092 থেকে 273 মাইনাস করে দিই, তাহলে ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে আনসার। তো এটা 819°C। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, কি বলছে, এটা আগের কোয়েশ্চেনটার অল্টারনেটিভ কোয়েশ্চেন বা মানে অথবা কোয়েশ্চেন। এটা 2 গ্রাম ভরের কোনো গ্যাস 7°C তাপমাত্রায় এবং 2 ATM চাপে 820 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া আছে, 0.082 লিটার ATM, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। 2 gram of a gas at temperature 70°C and pressure 2 atm occupies a volume of 820 ml. Determine the molar mass of the gas. The value of R is given 0.082 liter atm, mole inverse, Kelvin inverse. তো এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন
পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? তো পিভি ইকুয়ালস টু এন এর জায়গায় আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি, কারণ এন মানে তো নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস মানে হচ্ছে মাস বাই মোলার মাস। ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ মোলস অর্থাৎ মোল সংখ্যা, আর এর মান কত, ডাব্লিউ বাই এম মানে মাস বাই মোলার মাস। তো পি যেটা এখানে 2 এটিএম, ভি যেটা ভলিউম এখানে 820 ml দিয়েছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ভি ইকুয়ালস টু 820 ml যেটা, এটাকে কিন্তু আমরা লিটারে নিয়ে যাব, 1000 দিয়ে ডিভাইড করলে এটা 0.82 লিটার হবে। লিটারে কেন নিলাম, কারণ আর এর ভ্যালু কিন্তু লিটার এটিএম এ দেওয়া আছে, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 0.82, ডাব্লুর ভ্যালু হচ্ছে 2 গ্রাম, মোলার মাসটা বের করতে হবে, আর এর ভ্যালু হচ্ছে 0.082, আর টি এর ভ্যালু হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 280 কেলভিন, তো 280। ঠিক আছে, তো এখানে এম এর ভ্যালু কত হবে বের করতে হবে, তাহলে 2 ইন্টু 0.082 ইন্টু 280 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.82। তো এখানে যদি আমরা দেখি 2 2 কেটে যাচ্ছে, পয়েন্ট পয়েন্ট যদি উঠে যায় তাহলে নিচে একটা কিন্তু 10 আসবে, 82 কেটে গেল, আর 10 এর 0, এটা 0 কেটে গেলে 28। তো এই হচ্ছে আনসার। তাহলে এখানে মোলার মাস চেয়েছে, অর্থাৎ মোলার ভর নির্ণয় করতে বলেছে, তো 28 হচ্ছে আনসার। আচ্ছা 28 মোলার ভর যখন বলেছে বা মোলার মাস যখন বলেছে, 28 এ আনসারটা রাখাটা কিন্তু উচিত হবে না, আমাদের কিন্তু এখানে একটা ইউনিট দিতে হবে। তো এখানে একটা কাজ করি আমরা, নেক্সট গিয়ে একটা লাইন নিচে লিখে দিই, সুতরাং মোলার মাস অর্থাৎ মোলার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এইটা করলে কিন্তু এই আনসারটা একটা কমপ্লিট আনসার হলো। ঠিক আছে, তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। লিকুইড হাইড্রোজেন ক্লোরাইড ক্যানট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, বাট মোল্টেন সোডিয়াম ক্লোরাইড ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, এক্সপ্লেন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখি, প্রথম কথা হচ্ছে তরল হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে কিন্তু কোনো আয়ন থাকে না, এটা একটা সমযোজী যৌগ। ঠিক আছে, তো আমরা যদি আনসারটা লিখি, তরল হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ এবং এর মধ্যে তড়িৎ পরিবহনের জন্য প্রয়োজনীয় মুক্ত আয়ন অনুপস্থিত। ঠিক আছে, তো মুক্ত আয়ন যদি অনুপস্থিত থাকে তাহলে তো আর তড়িৎ পরিবহনে সক্ষম নয়। এই কারণে তরল HCl তড়িৎ পরিবহনে সক্ষম নয়। আর উল্টো দিকে আমরা যদি গলিত NaCl এর দিকে দেখি,
গলিত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ কঠিন NaCl কে তাপ প্রয়োগ করে গলিত NaCl উৎপন্ন হয় এবং NaCl এর শক্ত এখানে আরেকটা ওয়ার্ড আমরা যুক্ত করতে পারি, ত্রিমাত্রিক। কেলাস কাঠামো ভেঙে যায় এবং Na+ ও Cl- আয়নগুলি মুক্ত হয়। আর এই যে মুক্ত Na+ আর Cl- আয়ন, এদের মাধ্যমেই কিন্তু তড়িৎ পরিবহন হয় এবং এই মুক্ত আয়নের উপস্থিতির কারণে গলিত NaCl তড়িৎ পরিবহনে সক্ষম। ঠিক আছে, তো এই আনসারটা যদি আমরা ইংলিশে লিখি তো কি লিখবো? লিকুইড HCl is a covalent compound and it does not contain free ions required for conducting electricity. Hence, liquid HCl cannot conduct electricity. তো এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট যেটা বলছে just a minute, when solid NaCl is heated, it melts and this molten NaCl contains free Na+ and Cl- ions of
obtained by breaking of hard three-dimensional crystal lattice of NaCl। ঠিক আছে, তো একটা হার্ড থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল ল্যাটিস অফ NaCl ভেঙে গিয়ে এই আয়নগুলো আসছে। ডিউ টু presence of these free ions molten NaCl can conduct electricity। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আশা করি তোরা বুঝতে পেরেছিস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা কি বলছে, এটাও কিন্তু আগের কোয়েশ্চেনের অথবা। একটি উপযুক্ত আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। ঠিক আছে, এখানে বুঝিয়ে বানানটা ভুল আছে, তো এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। তো কি বলছে এটা দেখবো। শো উইথ আ সুটেবল এক্সাম্পল of an ionic compound that its ions do not obey the octet rule। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে। তো এরকম একটা আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে, কি বললাম, লিথিয়াম হাইড্রাইড। এবার এখানে ক্যাটায়ন যেটা রয়েছে লিথিয়াম প্লাস, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, আর লিথিয়াম প্লাস মানে এ কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তো এর ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত 2 1, তবে এখন আপাতত 2, কারণ ও তো একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর ওদিকে H মাইনাস হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, এখানে অ্যানায়ন হচ্ছে H মাইনাস, ক্যাটায়ন হচ্ছে লিথিয়াম প্লাস। তো H মাইনাস যেটা Z ইকুয়ালস টু 1, অর্থাৎ অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, কিন্তু এই তো একটা ইলেকট্রন নিয়েছে, তো এরও কনফিগারেশন কিন্তু 2। তার মানে এখানে দেখা যাচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন দুজনেই কিন্তু ডুপ্লেট রুল ফলো করছে। ঠিক আছে, দুজনেই কিন্তু ডুপ্লেট রুল অর্থাৎ দ্বৈত সূত্র এরা কিন্তু মেনে চলছে। এরা কেউই কিন্তু অক্টেট রুল ফলো করছে না, ডুপ্লেট রুল ফলো করছে, কিন্তু অক্টেট রুল ফলো করছে না, অর্থাৎ অষ্টক সূত্র যেটা সেটা কিন্তু এখানে ফলো করছে না কেউই। তো এটাই কিন্তু একটা আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল, যেটা কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন কোনো আয়নই অক্টেট রুল ওবে করছে না বা অষ্টক নীতি মেনে চলছে না। ঠিক আছে, আশা করি কোয়েশ্চেনটার আনসার তোরা বুঝতে পেরেছিস। আর এর সাথে সাথে কিন্তু পার্ট 2 আমরা শেষ করছি। এর পরের ভিডিওতে বাকি কোয়েশ্চেনগুলোর আনসার নিয়ে আসবো। আর সব ভিডিও শেষে যেটা বলি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবি, শেয়ার করবি, আর সাবস্ক্রাইব করতে ভুলবি না। থ্যাংক ইউ।